আমি অমিত আছি তোমাদের সঙ্গে, আর তোমরা শুনছো ভৌতিক কথা। কিছু অনুভূতি এমন যা তোমাদেরও হতে পারে। ঘটনা স্ক্রিপ্টিংয়ে রয়েছে নেহা। ওয়েলকাম ব্যাক। কেমন আছো বন্ধুরা? আশা করছি প্রত্যেকে ভালো আছো এবং শুনতে চলে এসেছো তোমাদের অতি পরিচিত পরিবার, তোমাদের অতি কাছের পরিবার ভৌতিক কথা। আজকে তোমরা অনেক দিন পর শুনবে 4টি ঘটনা, এবং এই 4টি ঘটনাই তোমাদের দারুণ লাগতে চলেছে। তাই আর একদম দেরি করব না, তোমরা হেডফোনটা লাগিয়ে নাও। যাদের কাছে হেডফোন নেই তারা স্পিকারে শোনো, কি কোথায় থেকে শুনছো জানিও। আর লেপ মুড়ি দিয়ে শুনলে যে কেমন লাগে সেটা নতুন করে কিছু বলবো না। চলো এবার আমরা শুরু করে দিই আজকের প্রথম ঘটনা। হ্যালো অমিতদা, নমস্কার। কেমন আছো জানি না, তবে আমি সুইটি বলছি দক্ষিণেশ্বর থেকে। বেশি কথা বাড়াবো না, কারণ যেটা বলবো সেটা লিখতে বসেও এখন গাটা ছমছম করছে। আজ যে ঘটনাটা শেয়ার করছি সেটা একদম সত্যি। এতে কোনো বানানো কথা নেই, কোনো সাজানো ভয় নেই। ঘটনাটা আমাদের পাড়ার পাশের এক ঝিলকে কেন্দ্র করে। এই ঝিল নিয়ে আগেও একবার একটা ঘটনা তোমাকে পাঠিয়েছিলাম, আমার শ্বশুরের সঙ্গে যা ঘটেছিল। কিন্তু আজ যেটা বলছি সেটা আরও কাছের, আরও ভয়ঙ্কর। কারণ এই ঘটনাটা ঘটেছে আমাদেরই পাড়ারই এক পিসির সঙ্গে। আমাদের পাড়ার পাশে একটা ঝিল আছে। বাইরে থেকে দেখলে একেবারে সাধারণ, চারপাশে ঝোপঝাড়, কিছু ডোবা জঙ্গল, আর একদিকে বড় একটা ডুমুর গাছ। দিনের বেলায় ঝিলটা খুব শান্ত লাগে, জল প্রায় স্থির থাকে। বিকেলের দিকে রোদ পড়লে জলটা একটু চকচক করে। বাইরে থেকে কেউ এসে কখনোই বুঝতে পারবে না এই ঝিল নিয়ে পাড়ার লোকেদের মনে কত ভয় জমে আছে। এই ঝিলের ধারে খুব ভালো শাক হয়, বিশেষ করে শাক, কচু, মাঝে মাঝে ডুমুরও। আমাদের পাড়ায় একটা পিসি আছেন, উনি খুব গরিব। ওনার সংসার বলতে উনি আর ওনার কাজ। রোজ বিকেলে উনি ওই ঝিলের ধারে যান শাক কচু তুলতে। পরের দিন সকালে বাজারে বিক্রি করেন। ওই টাকাতেই ওনার রোজকার সংসার চলে। পিসির এই কাজটা আবার নতুন কিছু না, বছরের পর বছর ধরে উনি এভাবেই শাক তুলছেন। ঝিলের ধারের সামনের দিকটা উনি সবচেয়ে বেশি চেনেন, সেখানেই রোজ রোজ যান। পাড়ার আরও কেউ কেউ মাঝে মাঝে যান, কিন্তু পিসি নিয়মিত। ঘটনাটা যেদিন ঘটে সেদিনও সব কিছু একেবারে স্বাভাবিক ছিল। বিকেলের সময় আবহাওয়াটা পরিষ্কার, না বৃষ্টি না ঝড়, আকাশে মেঘ নেই। পিসি প্রতিদিনের মতো ঝিলের ধারে গেলেন শাক তুলতে। সেদিন পিসি প্রথমে সামনের দিকেই শাক তুলছিলেন, কিন্তু ওই দিন সামনে খুব ভালো শাক পাচ্ছিলেন না। শাক ছোট ছোট, কচুও তেমন ভালো নয়। পিসি ভাবলেন রোজ তো সামনে থেকেই তুলি, আজ একটু ভেতরের দিকে যাই, ভেতরে গেলে হয়তো বড় শাক, বড় কচু পাবো। এই ভাবনাটা খুব সাধারণ, কোনো লোভ না, কোনো দুঃসাহস না, শুধু রোজকার কাজের চিন্তা। তাই পিসি ধীরে ধীরে ঝিলের ভেতরের দিকে ঢুকে গেলেন। ভেতরে ঢুকে পিসি অবাক, কত সুন্দর শাক, কত বড় বড় কচু। ডুমুর গাছটার আশেপাশে শাকগুলো একেবারে টাটকা, মোটা, সবুজ। পিসির মনটা আনন্দে ভরে গেল। উনি ভাবলেন আজ তো বেশ ভালোই হবে, আজ যদি ভালো করে তুলতে পারি কাল বাজারে ভালো রোজগার হবে, এবার থেকে রোজ এখানেই আসবো। এই ভাবনায় আনন্দ পেয়ে পিসি শাক তুলতে শুরু করলেন। একটার পর একটা শাক কাটছেন, কচু তুলছেন, খেয়ালই নেই সময় কিভাবে যাচ্ছে। হঠাৎ করে পিসির মনে হলো কেউ যেন ওনাকে দেখছে। খুব স্পষ্ট না, কিন্তু একটা অনুভূতি, পেছন থেকে, পাশ থেকে কেউ যেন তাকিয়ে আছে। পিসি প্রথমে অতটা পাত্তা দিলেন না, এমন অনুভূতি মাঝে মাঝে হয়। উনি ভাবলেন এগুলো আমার মনের ভুল। কিন্তু কয়েক মিনিট পর আবার সেই অনুভূতি, এবার একটু বেশি জোরালো। পিসি কাজ থামালেন না, মাথা নিচু করে শাক তুলতেই থাকলেন। এরপর হঠাৎ করে বাতাস বইতে শুরু করলো, খুব জোরে, এমনভাবে যে গাছের পাতা শব্দ করতে লাগলো। অথচ আবহাওয়া তখনও ভালো, আকাশ পরিষ্কার, কোনো ঝড়ের লক্ষণ নেই। পিসির একটু অস্বস্তি হলো। শাক তুলতে তুলতে
পিসি আরও ভেতরের দিকে চলে গেলেন। খেয়ালই করলেন না কতটা ভেতরে ঢুকে পড়েছেন। আশেপাশে ঝোপ, ডুমুর গাছের ছায়া আর ঝিলের জল। ঠিক তখনই পিসি পেছন থেকে একটা আওয়াজ পেল, কিরে পালি। পিসির নাম ছিল পালি। এই নাম ধরে ডাকা শুনে পিসি একদম স্বাভাবিকভাবেই উত্তর দিলেন, কোনো ভয় পেলেন না। পিসি বললেন, হ্যাঁ দেখো না কত সুন্দর সুন্দর শাক কচু, এবার থেকে এখানেই আসবো রোজ। এই কথাটা বলার পরেই পিসির মাথার ভেতরে যেন একটা কাঁপুনি খেলো। উনি হঠাৎ করে বুঝলেন, আমি তো আজ একা এসেছি। যে মানুষটার সঙ্গে উনি শাক তুলতে যান সে আজ আসেনি। পিসি তো একাই এসেছিলেন, তাহলে কে ডাকলো আর কার সঙ্গে কথা বললেন? এই চিন্তাটা মাথায় আসতেই পিসি ধীরে ধীরে পেছন ঘুরে তাকালেন। কেউ নেই, চারপাশে একদম ফাঁকা। ঝোপঝাড়, ডুমুর গাছ আর ঝিলের জল। মানুষ তো দূরের কথা, কোনো ছায়াও নেই। চারিদিক ধু ধু করছে। এই মুহূর্তে পিসির বুকের ভেতর ধক করে উঠল। হঠাৎ করে ভয় ঢুকে পড়ল মনে। সন্ধে নেমে এসেছে, আলো কমছে, ঝিলের অংশটা এমনিতেই অন্ধকার। পিসি ভাবলেন, যা হয়েছে হয়েছে, আজ আর না, কাল আবার দেখা যাবে। এই বলে উনি তাড়াতাড়ি শাককচু গুটিয়ে নিয়ে বাড়ির দিকে রওনা দিলেন। ঠিক তখনই একটা অদ্ভুত জিনিস ঘটল। ঝিলের জল যেন ফুটতে শুরু করলো, একদম মাঝখানে টকবক করে বুদবুদ উঠছে, যেন কেউ নিচ থেকে কিছু নড়াচড়া করছে। এই দৃশ্য দেখে পিসির শরীর ঠান্ডা হয়ে গেল, বুকের ভেতরে কাঁপুনি ধরল। উনি হাঁটার গতি বাড়ালেন। হাঁটতে হাঁটতে পিসি দেখলেন ঝিলের একদম মাঝখান থেকে কেউ একজন সাঁতার কেটে পাড়ের দিকে আসছে, খুব দ্রুত। জলের উপর শুধু ঢেউ আর শব্দ। এটা দেখে পিসি প্রায় দৌড়তে শুরু করলেন। চারপাশ তখন প্রায় অন্ধকার। বাইরে রাস্তার দিকে একটু আলো থাকলেও ঝোপ আর ঝিলের ভেতরটা একেবারে কালো। হঠাৎ করে সেই সাঁতারের শব্দ বন্ধ হয়ে গেল, জল আবার শান্ত। পিসি মনে করলেন, যাক, বাঁচা গেল বোধহয়। কিন্তু ঠিক সেই মুহূর্তে পিসি অনুভব করলেন ওনার পেছনে কেউ হাঁটছে, একদম কাছ থেকে। পায়ের শব্দ নেই, কিন্তু উপস্থিতি আছে। পিসি থেমে গিয়ে জোরে বললেন, কে 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 আছো? কোনো উত্তর এলো না। পিসি আবার হাঁটতে শুরু করলেন। এবার প্রায় পাড়ার সামনে পৌঁছে গেছেন। ঠিক তখনই পিসির গায়ে একটা অদ্ভুত ঠান্ডা হাওয়া লাগলো, এমন ঠান্ডা যে গাটা শিরশির করে উঠল। পিসি হাঁপাতে হাঁপাতে পাড়ায় ঢুকে পড়লেন। ওনাকে এমন অবস্থায় দেখে এক ঠাকুমা জিজ্ঞেস করলেন, কি রে মা, তোর তোর এমন অবস্থা কেন রে? কি হয়েছে? পিসি কাঁপতে কাঁপতে সব বললেন। ঝিল, আওয়াজ, জল ফুটে ওঠা, সব শুনে ঠাকুমা বললেন, তুই কি পাগল? ওই ডুমুর তলায় গেছিস কেন রে? জানিস না ওই জায়গাটা ভালো না? এই কথা শুনে পিসির ভয় আরও বেড়ে গেল। এরপরের 7 দিন পিসি ভীষণ ভুগেছিলেন। কোনো ওষুধে কাজ করছিল না, শরীর দুর্বল হয়ে পড়েছিল। ওই 7 দিনের পর ধীরে ধীরে পিসি ঠিক হন, কিন্তু ওই ডুমুর গাছের নিচে আর কোনোদিনও যাননি উনি, আজও না। দাদা, আমাদের এই ঝিলটা একদম ভালো না, খুব বদনাম আছে। আগে প্রতি বছর 2-3 জন করে কোনো কারণ ছাড়াই ডুবে মারা যেত, এখন আর আগের মতো হয় না। কিন্তু এই ডুমুরতলার কাছে আজও কেউ যায় না। দাদা, এরপরে বহুবার সেই ঝিলের পাড়টা ঠিক করার চেষ্টা করা হয়েছে, কিন্তু কোনো পুরোহিত, কোনো গুণিন, কোনো তান্ত্রিক আজ পর্যন্ত সেই জায়গাটা ঠিক করতে পারেনি। অনেকে চেষ্টা করেছে, ওটা বাদ দিয়েও আরও অনেক জায়গা খারাপ ছিল, সেগুলো ঠিক করা গেছে, কিন্তু এটা ঠিক করা যায়নি। ইভেন এখনও পর্যন্ত সেটা সেই রকমই আছে, আর এটা ঠিক করা যাবেও না। এখনও পর্যন্ত সেই ঝিলের পাড়ে কেউ যায় না। দাদা, এটা যদি ভেরিফাই করারও ব্যাপার থাকে, তুমি একদিন এসে দেখো যে আদতেই আমি সত্যি বলছি না মিথ্যে বলছি। তো যাই হোক, এই ছিল পিসির সঙ্গে ঘটে যাওয়া একটা ঘটনা, একদম সত্যি, কোনো সাজানো গল্প না। যদি তোমার মনে হয় ভৌতিক কথাতে বলা যায় তাহলে তুমি বলতে পারো। নমস্কার দাদা, দক্ষিণেশ্বর থেকে সুইটি বলছি। দেখো গো, এত করে যখন বলছো তাহলে তাই হবে।
কোনো জায়গায় গিয়ে ভেরিফাই করার মতন সুবিধে আমাদের কাছে নেই, কারণ আমি যদি প্রত্যেকটা জায়গা ভেরিফাই করতে যাই তাহলে আর ঘটনা আপলোড হবে না, বুঝেছো? যাই হোক, এই ছিল আমাদের প্রথম ঘটনা। খুব ডেঞ্জারাস একটা ঘটনা, খুব টান টান উত্তেজনা, খুব ভয়ের একটা ঘটনা, খুব ভয়ের অনুভূতির একটা ঘটনা। আশা করছি তোমাদের প্রত্যেকের দারুণ লেগেছে। কেমন লেগেছে তোমরা অবশ্যই সেটা কমেন্ট করে জানিয়ে দাও। এরকম টাইপের ঘটনা তোমরা যদি আরও শেয়ার করতে চাও তাহলে অবশ্যই আমাদের সাথে কন্ট্যাক্ট করতে পারো। আমাদের সাথে কন্ট্যাক্ট করা একদম ইজি। আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার থেকে শুরু করে সমস্ত সোশ্যাল মিডিয়ার লিঙ্ক তোমরা ডেসক্রিপশান সেকশনে পেয়ে যাবে। তো আর দেরি কিসের, তোমরা কন্ট্যাক্ট করে নাও। চলো আর একদম কথা বাড়াবো না, এবার আমরা চলে যাব হাওড়া স্টেশনের একটা ফেরিঘাটের ঘটনাতে। ঘটনাটা একদম দারুণ লাগতে চলেছে তোমাদেরকে। চলো শুরু করা যাক। লিখেছে, হ্যালো অমিতদা, আমি অভিক বলছি। আমি হাওড়ারই বাসিন্দা, তবে কোথাকার বাসিন্দা বলছি না। তোমরা সবাই জানো হাওড়া ফেরিঘাট থেকে বিবিটি এবং বিভিন্ন জায়গায় ফেরি যাতায়াত করে। তো এই ফেরিঘাটকে নিয়ে ঘটনাটা। হাওড়ার ফেরিঘাট মানে জানো একদম অফিস ফেরত লোকেদের ভিড়। কেউ শিয়ালদহ দিক থেকে এসেছে, কেউ আবার হাওড়া ব্রিজ পেরিয়ে নদী পার হবে বলে দাঁড়িয়ে আছে। চারিপাশের আলো জলে পড়ে কাঁপতে শুরু করেছে। আমি এখানে স্টাফ হিসেবে কাজ করতাম অনেক দিন। টিকিট দেখা, লাইন সামলানো, ফেরি ঢোকার সময় লোকজন ঠিকঠাক ওঠানামা করছে কিনা দেখা, এই দিয়েই আমার কাজ ছিল। সন্ধেবেলা সাধারণত খুব বেশি কিছু চোখে পড়ে না, সব কিছু এত স্বাভাবিক থাকে যে অস্বাভাবিক কিছু খেয়াল করার সুযোগই থাকে না। ঘটনাটা যেদিন শুরু হয় সেদিনও আলাদা কিছু ছিল না। শীতকাল ছিল না, আবার খুব গরমও না। বিকেল গড়িয়ে সন্ধে নামছিল, প্রায় 6:45 বা 7টার মতন হবে। তখন ফেরিঘাটে আলো জ্বলে গেছে, কিন্তু পুরো অন্ধকার নামেনি। শেষ বিকেলের ফেরি ছেড়ে গেছে, পরের ফেরির জন্য লোকজন অপেক্ষা করছে। আমি ঘাটের একটু ভেতরের দিকে দাঁড়িয়েছিলাম, যেখানে স্টাফরা সাধারণত দাঁড়ায়। হঠাৎ চোখে পড়ল ঘাটের একদম শেষ দিকটায়, যেখানে সাধারণ যাত্রীদের খুব একটা যাওয়া হয় না, সেখানে একটা মেয়ে দাঁড়িয়ে আছে। প্রথমে একেবারেই অস্বাভাবিক কিছু মনে হয়নি। হাওড়ার ফেরিঘাটে শাড়ি পরা মহিলা নতুন কিছু নয়। অনেকেই গ্রামের দিক থেকে আসে, অনেকেই অফিস থেকে ফেরার পথে নদী পার হয়। কিন্তু যেটা চোখে লেগেছিল সেটা হলো মেয়েটা খুব অদ্ভুতভাবে দাঁড়িয়েছিল, গঙ্গার দিকে মুখ করে একদম স্থির, চুল খোলা, লম্বা চুল পিঠ ছুঁয়ে নিচে নেমে গেছে। শাড়িটা সাধারণ, খুব সাজানো নয়। মনে হচ্ছিল যেন অনেকক্ষণ ধরে সেখানেই দাঁড়িয়ে আছে। আমি তখন ভাবলাম হয়তো ফেরির অপেক্ষা করছে, কিন্তু একটু পরেই মনে হলো ওখানে দাঁড়িয়ে ফেরির অপেক্ষা করার কোনো মানেই হয় না, কারণ ওই জায়গা থেকে ফেরিতে ওঠানামা যায় না। যাত্রীদের নির্দিষ্ট জায়গায় লাইন করে দাঁড়াতে হয়। আমি তাকিয়ে তাকিয়ে দেখছিলাম, মেয়েটা একবারও ঘুরে তাকাচ্ছে না, কাউকে দেখছে না, মোবাইলও বের করেনি, শুধু গঙ্গার জলের দিকে তাকিয়ে দাঁড়িয়ে আছে। আমাদের কাজের চাপে তখন আর বেশি ভাবার সুযোগ হয়নি। ফেরি ঢুকলো, লোকজন উঠলো নামলো, হর্ন বাজালো, হৈ হৈ হলো। সেই ভিড়ের মধ্যেই আমি কয়েকবার চোখ ফেরালাম ওই দিকে। প্রতিবারই দেখলাম মেয়েটা ঠিক আগের জায়গাতেই, আগের ভঙ্গিতেই দাঁড়িয়ে আছে। আশেপাশে লোকজন যাচ্ছে আসছে, কিন্তু কেউই যেন তাকে খেয়ালই করছে না। সেদিন সন্ধ্যেটা ওভাবেই কেটে গেল। কাজ শেষ করে বাড়ি ফেরার সময়ও ঘটনাটা মাথায় বিশেষ ঘুরছিল না। ভাবলাম হয়তো কারোর জন্য অপেক্ষা করছিল, পরে চলে গেছে। কিন্তু অস্বস্তিটা শুরু হলো 2 দিন পর। আবার সন্ধেবেলায় প্রায় একই সময়। সেদিনটা তুলনামূলক ভিড় কম ছিল, বাতাসে নদীর গন্ধটা একটু বেশিই ছিল, আর আকাশে মেঘ জমেছিল। আমি কাজের ফাঁকে হঠাৎ সেই দিকটায় তাকালাম, আর ঠিক তখনই বুকের ভেতরটা কেমন যেন করে উঠল, কারণ আমি আবার সে মেয়েটাকে দেখলাম একই জায়গায়, একইভাবে দাঁড়িয়ে, চুল খোলা, শাড়ি পরা, গঙ্গার দিকে মুখ করে। এবারে আমি নিশ্চিত হয়ে গেলাম যে এটা কাকতালীয় নয়, কারণ 2 দিন আগে যেভাবে দেখেছিলাম ঠিক সেভাবেই সে দাঁড়িয়ে আছে, কোনো পার্থক্য নেই। এমনকি তার শরীরের ভঙ্গিও বদলায়নি। আমি পাশে থাকা আরেকজন স্টাফকে বললাম, দেখো ওখানে কি কোনো যাত্রী দাঁড়াতে পারে? সে একবার ওইদিকে তাকিয়ে বলল,
কোথায়? ওখানে তো কেউ নেই। আমি আবার তাকালাম। আমার চোখে সে তখনও স্পষ্ট। আমি কিছু বললাম না, কারণ হঠাৎ করে কাউকে বললে লোকে হাসে। নিজেকে বোঝালাম আলো ছায়ার কারণে চোখে ভুল হচ্ছে, কিন্তু ভয়টা তখন থেকেই মাথার ভেতর ঢুকে গেল। এরপর প্রায় 1 সপ্তাহ কিছুই দেখিনি। আমি নিজেই মনে মনে খুশি হয়েছিলাম, ভাবলাম সবটাই ভুল ধারণা। কিন্তু এক সন্ধেবেলা একটু বৃষ্টি নামার পর যখন ফেরিঘাটে ভিজে ভিজে ভাব আলো জলে পড়ে ঝাপসা হয়ে যাচ্ছিল, তখন আবার তাকে দেখলাম। এবার সে আগের জায়গা থেকে একটু সামনে এসে দাঁড়িয়েছিল। আলোয় তার শাড়ির ভেজা পাটটা স্পষ্ট দেখা যাচ্ছিল। চুলগুলো এবার সামনে ঝুলেছিল, যেন মুখটা ঢেকে রেখেছে। আমি লক্ষ্য করলাম আশেপাশের লোকজনের সঙ্গে তার কোনো সম্পর্ক নেই। কেউ তার দিকে তাকাচ্ছে না, কেউ ধাক্কা খাচ্ছে না, যেন সে ওই ভিড়ের অংশই নয়। তখন আমার গায়ে না কাটা দিল, কারণ বাস্তবে এমন হয় না। হাওড়ার ফেরিঘাটে সন্ধেবেলায় কেউ এক জায়গায় দাঁড়িয়ে থাকলে কারোর না কারোর চোখে পড়বেই। আমি ধীরে ধীরে এগিয়ে গেলাম, খুব ধীরে। মনে হচ্ছিল যত কাছে যাচ্ছি তত চারপাশের শব্দ কমে যাচ্ছে, মানুষের কথা সব যেন দূরে সরে যাচ্ছে। আমি তাকে প্রায় 5-6 ফিট দূর থেকে দেখতে পাচ্ছিলাম। চুলের ফাঁক দিয়ে মুখটা তখনও দেখা যাচ্ছিল না। আমি গলা পরিষ্কার করে বললাম, দিদি দিদি এখানে দাঁড়ানো যাবে না। কোনো উত্তর এলো না। আর ঠিক তখনই খুব ধীরে, খুব অস্বাভাবিকভাবে সে মাথাটা আমার দিকে ঘোরালো। আমি জীবনে অনেক কিছু দেখেছি, কিন্তু সেই মুহূর্তে যা দেখেছিলাম সেটা ভাষায় বোঝানো কঠিন। তার মুখটা স্বাভাবিক ছিল না, চোখ দুটো অস্বাভাবিকভাবে বড়, যেন অনেক দিন ঘুমায়নি। মুখের ত্বক ফ্যাকাশে, প্রাণহীন। আর সবচেয়ে ভয়ঙ্কর ছিল তার চোখের দৃষ্টি। সে আমার দিকে তাকাচ্ছিল না, যেন আমার ভেতর দিয়ে তাকাচ্ছিল। এক মুহূর্তের জন্য আমার পা নড়ল না, গলাটা শুকিয়ে গেল। আমি আর 1 সেকেন্ডও দাঁড়াইনি, পেছন ঘুরে দ্রুত হাঁটা দিলাম। কয়েক পা যাওয়ার পর সাহস করে আবার তাকালাম। ওখানে কেউ ছিল না, একেবারে ফাঁকা। সেদিনের পর থেকে আমি আর কখনো সন্ধেবেলায় ওই দিকটা একা যাই না। আজও হাওড়ার ফেরিঘাটে সন্ধে নামলে গঙ্গার দিকে তাকালে আমার মনে হয় আলো ছায়ার ভিড়ের মধ্যে কেউ হয়তো এখনও দাঁড়িয়ে থাকে। যদিও পুরোটাই আমার মনের ভাবনা, এখন আর সেরকম কিছুই হয় না। তো এই ছিল ঘটনা। যদি ভালো লাগে অবশ্যই জানিও, আর পারলে প্লিজ শেয়ার করো। তো বন্ধুরা, এই ছিল আমাদের দ্বিতীয় ঘটনা। আশা করছি এই ঘটনাটিও তোমাদের দারুণ লেগেছে। কেমন লেগেছে তোমরা অবশ্যই সেটা কমেন্ট করে জানাও। এখনও যারা এই পরিবারে যুক্ত হওনি তারা যুক্ত হয়ে যাও। যারা এখনও লাইক কমেন্ট শেয়ার করনি তারা তাড়াতাড়ি করে দাও। আর একটা কথা, ভৌতিক কথা কোনো রকম অন্ধবিশ্বাস, কোনো রকম কুসংস্কার বা কোনো নেগেটিভিটিকে প্রশ্রয় দেয় না। ভৌতিক কথার কাজ শুধুমাত্র মানুষের জীবনে ঘটে যাওয়া ঘটনা সবার সামনে তুলে ধরা, নচেত আর কোনো উদ্দেশ্য নেই। তাই যারা বিশ্বাস করছো না তারা এগুলোকে এন্টারটেইন হিসেবেই নিয়ে নাও। চলো আর কথা না বাড়িয়ে এবার আমরা শুরু করে দিচ্ছি পরের ঘটনা। হ্যালো অমিতদা, অনেক দিন ধরেই ভাবছি একটা ঘটনা লিখব। বারবার মনে হয়েছে লিখব, কিন্তু ঠিক সময় পাইনি। ডিসেম্বরের 25 তারিখের ছুটির জন্য কয়েকদিন ফাঁকা, তাই আজ বসেছি লিখতে। যেটা লিখছি সেটা কোনো বানানো গল্প নয়, একদম বাস্তবে ঘটে যাওয়া একটা ঘটনা। আমার বাড়ি দত্তপুলিয়া, আর যার সঙ্গে এই ঘটনাটা ঘটেছে তার বাড়িও দত্তপুলিয়াতেই। এখন তিনি একজন সিআরপিএফ জওয়ান। ঘটনাটা মোটামুটি 2006 সালের আগের, কারণ 2006 সালেই তার চাকরি হয়। যখন তিনি ডিউটি থেকে বাড়ি আসতেন তখন আমাদের প্র্যাকটিস করাতেন। আমি এই ঘটনাগুলো শুনেছিলাম 2011 সালের দিকে। ঘটনাটা প্রথম শুনে আমি হেসে ফেলেছিলাম। বলেছিলাম, দাদা তুমি আবার ভূত দেখেছো নাকি? তখন উনি খুব শান্তভাবে বলেছিলেন, ভূত দেখেছে কিনা জানি না, কিন্তু আমার জীবনে ঘটে যাওয়া একটা ঘটনা তোকে বলি, তারপর তুই নিজেই বুঝে নিস। তারপর উনি যেটা বলেছিলেন সেটাই আমি তোমাকে লিখে পাঠাচ্ছি। উনি বলেছিলেন, ঘটনাটা চাকরি পাওয়ার আগের। তখন আমি প্র্যাকটিস করতাম।
আমাদের একটা 4-5 জনের গ্রুপ ছিল। ভোর 4টের সময় আমি সবাইকে ডেকে নিয়ে মাঠে চলে যেতাম। যে মাঠে আমরা প্র্যাকটিস করতাম তার নাম ছিল ডাইমা ক্লাব মাঠ, আর এক নামে দত্তপুলিয়া গ্রাম পঞ্চায়েত মাঠ। মাঠটার অবস্থান একটু আলাদা। মাঠের চারিদিক দিয়ে রাস্তা আছে। ওই রাস্তা দিয়ে দত্তপুলিয়ার যে কোনো জায়গায় যাওয়া যায়। মাঠ থেকে প্রায় 200 মিটার দূরে দত্তপুলিয়া শ্মশান। দত্তপুলিয়া শ্মশানের যে রাস্তাটা, সে রাস্তাকে বলা হতো শ্মশান রোড। সেই রাস্তা দিয়ে ঢুকলে শ্মশান পার হয়ে গেলেই ওই মাঠ, আর মাঠের পেছন দিকে সেই রাস্তাটা আবার উঠে দত্তপুলিয়া মোড়ের মাথার দিকে চলে গেছে। আমি আর একটা কথা বলে রাখি, সেই শ্মশানটা কিন্তু একদম বাজারের মধ্যেই। চারিদিকে বাড়িঘর, দোকানপাট। ভয়ের আলাদা কোনো জায়গা নয়। সবসময় লাইট জ্বলে, পরিবেশও মোটামুটি স্বাভাবিকই থাকে। সেদিন রাতে অ্যালার্ম বেজেছিল কিনা জানি না, আমি উঠে রেডি হয়ে বেরিয়ে পড়েছিলাম। এমনকি টয়লেটেও যাইনি। প্রতিদিনের মতন একে একে সবার বাড়ির সামনে গিয়ে অনেক ডাকাডাকি করেছি, কিন্তু ওঠা তো দূরের কথা, কেউ কোনো সাড়াও দেয়নি। শেষে শ্মশান রোডে ঢুকলাম। ওই রাস্তায় আমাদের দলের একজন পার্টনারের বাড়ি। বাড়িটা দোতলা, সামনে ব্যালকনি আছে। আমি ওকে একবার ডাকতেই সঙ্গে সঙ্গে ও ব্যালকনিতে এসে বলল, দাঁড়া, আমি আসছি। কয়েক মিনিটের মধ্যেই দোতলা থেকে নিচে নেমে চলে এলো। আমি বললাম, কি রে, টয়লেট করে ফ্রেশ হবি না? ও বলল, আমি রেডি, তোর জন্যই বসে আছি। আমি বললাম, তাহলে চল। তারপর আমরা দুজনে একসাথে ওই রাস্তা দিয়ে মাঠের পেছন দিক দিয়ে মাঠে ঢুকলাম। ও বলল, চল আস্তে আস্তে দৌড়াই। আমি বললাম, একটু হাঁটি, বাকিরা এলে তারপর দৌড়াবো। ও বলল, ঠিক আছে, আমরা দৌড়াই, বাকিরা এলে তখন হাঁটবো। এই কথা বলে আমরা গল্প করতে করতে আস্তে আস্তে দৌড়তে শুরু করলাম। 3 পাক মতো দৌড়ানোর পর স্বাভাবিকভাবেই কথা বলা বন্ধ হয়ে গেল, কারণ তখন শ্বাস প্রশ্বাস খুব দ্রুত হয়ে যায়, কথা বলতে কষ্ট হয়। ঠিক তখনই দৌড়ের গতি একটু বাড়তেই আমি শুনলাম খটখট করে একটা আওয়াজ হচ্ছে। প্রথমে গুরুত্ব দেইনি, তারপর হালকা করে ওর পায়ের দিকে তাকালাম। তাকিয়েই আমি জমে গেলাম। ওর কোমর থেকে নিচে ঘোড়ার পা। এই দৃশ্যটা দেখে আমার মাথার ভেতর সব কিছু ফাঁকা হয়ে গেল। বুঝে গেলাম অবস্থা খুব খারাপ। এখন কি করব কিছুই মাথায় আসছে না। তবুও ওকে বুঝতে না দিয়ে বললাম, এত জোরে দৌড়চ্ছিস কেন? আমি তো হাঁপিয়ে যাচ্ছি। ও তখন বলল, হাঁপিয়ে গেলেই তো ভালো। ওর কথাটা শুনে আমার ভয় আরও বেড়ে যেতে লাগলো। তখন আমাদের প্রায় 4-5 পাক চলছে দৌড়ানোর। আমি ভাবলাম কিছু একটা করতেই হবে। আমি বললাম, আর দৌড়াবো না রে, এবার একটা 2 পাকের রেস দেবো তোর সাথে। ও বলল, ঠিক আছে। ডাইমা মাঠের মেইন গেট থেকে আমরা দৌড় শুরু করলাম। 280 মিটারের ট্র্যাক। আমরা দুজন একসাথে দৌড় শুরু করলাম। প্রথম থেকেই থামিনি। স্টার্টিং পয়েন্ট থেকে প্রায় 200 মিটার একসঙ্গে দৌড়িয়েছি। তারপর আমি একটু স্লো করে দিলাম। আমি তখন ওর থেকে 10-20 মিটার পেছনে। ঠিক যখন ও মেইন গেট থেকে দ্বিতীয় পাকের জন্য টার্নিং নিল, তখনই আমি হঠাৎ করে স্পিড বাড়িয়ে দিয়ে সোজা মেইন গেট দিয়ে মাঠের বাইরে বেরিয়ে এসে রাস্তা ধরে বাড়ির দিকে দৌড়তে শুরু করলাম। গেট থেকে প্রায় 50 মিটার বেরিয়ে এসেছি। এমন সময় দেখি ও আমার পিছু নিয়েছে আর বলছে, তোর মায়ের দুধের জোর আছে বলেই বেঁচে গেলি। আমি আর কিছু বুঝিনি। দৌড়তে দৌড়তে একজনের বাড়ির গেটে গিয়ে ধাক্কা খেয়ে পড়ে অজ্ঞান হয়ে গিয়েছিলাম। সেই বাড়ির লোকজন আমাকে জল দিয়ে জ্ঞান ফেরায়। জ্ঞান ফেরার পর সব ঘটনা বলি। তখন দেখি ওদের ঘড়িতে রাত 1টা বাজে। সেদিন অত রাতে আমি কিভাবে গিয়েছিলাম আমি জানি না। এইটুকু বলে উনি থামলেন। এটাই ছিল ওনার জীবনের একটা ঘটে যাওয়া ঘটনা। আমি তোমার সব ঘটনা শুনি দাদা, তুমি যেদিনই বলো না কেন আমি আমার 6 বছরের মেয়ে একসাথেই শুনবো। একদম। তো বন্ধুরা, এই ছিল আমাদের আজকের একটি জমজমাট এপিসোড। আচ্ছা না থাক, তোমাদের আরও একটা ঘটনা শুনিয়ে দিই। ভেবেছিলাম তোমাদের আজকে 3টে ঘটনাই শোনাবো, বাট ঠিক আছে, তোমাদের আরও একটা শুনিয়ে দিই। আশা করছি সেই ঘটনাটিও তাহলে তোমাদের ভালোই লাগবে। চলো আর কথা না বাড়িয়ে তাহলে আমরা শুরু করে দিচ্ছি পরের ঘটনা। নমস্কার অমিত, আমি পেশায় একজন সাংবাদিক। একটা বিশেষ কারণে আমাকে কলকাতা যেতে হয়েছিল। তো শিয়ালদা স্টেশনে নেমে সেই রাতটা কাটানোর জন্য আমি একটা হোটেল নিলাম। খুব বেশি দামি হোটেল নিইনি,
ভেবেছিলাম একটা রাতেরই ব্যাপার, একাই ছেলে মানুষ, বেশি টাকার হোটেল নিয়ে কী করব। তাই একটা নর্মাল হোটেল দেখেই ভেতরে ঢুকলাম। সাধারণ একটা হোটেল, যার লবি ও করিডোরের লাইট দুর্বল কিন্তু স্বাভাবিক মনে হচ্ছিল। রিসেপশনিস্ট আমাকে স্বাভাবিকভাবে রুমের সমস্ত ফর্মালিটি করে নিয়ে রুমের চাবি দিল। কোনো অদ্ভুত কথা কিছু বলল না। আমি ওপরের তলায় গিয়ে রুমের দরজাটা খুললাম। হোটেলটা বেশ পুরনোই, রুমগুলো দেখেই বোঝা যাচ্ছে। তবে যে দেখেছিলাম তা একেবারেই স্বাভাবিক। দরজাটা বন্ধ করলাম, ব্যাগ টেবিলে রাখলাম। ঘুমানোর জন্য বিছানায় বসার সময় অনুভব করলাম ঘরের বাতি বাইরে থেকে আসা নরম আলো দিয়ে ঝলমল করছে। আমি ঘুমোতে চাইলাম, কিন্তু হঠাৎ শুনতে পেলাম কারোর পায়ের শব্দ, যেন কেউ করিডোরে হাঁটছে। প্রথমে ভেবেছিলাম হয়তো কোনো অতিথি রুম বদলাচ্ছে। আমি কিছু বলিনি, কিন্তু কয়েক মিনিট পর সেই পায়ের শব্দটা ঘরের দরজার নিচ দিয়ে ধীরে ধীরে আসতে লাগলো, যেন কেউ ধাপে ধাপে আমার দিকে এগোচ্ছে। আমি ঘুমোতে চাইলাম, চোখ বন্ধ করেও আমার মন ক্রমে উত্তেজিত হতে লাগলো। হঠাৎ দরজার হ্যান্ডেলটা অল্প করে কেঁপে উঠল। আমি চোখ খুলে দেখি কিছুই নেই। আমি বললাম হয়তো বাতাসের কারণে। আমি বিছানায় বসে নিজেকে শান্ত করার চেষ্টা করছিলাম। তখন হঠাৎ শুনতে পেলাম রুমের কোনায় থাকা চেয়ারটি হালকা শব্দ করছে, যেন কেউ বসেছে। আমি থরথর করে উঠে লাইটটা জ্বালালাম এবং রুমের চারপাশে তাকালাম। কোনো অদ্ভুত ছায়া নেই, কিন্তু ঠান্ডা বাতাসে হঠাৎ মনে হলো কানের কাছে নিঃশ্বাসের শব্দ আসছে। আমি ঘাড় ঘোরালাম, কিন্তু কেবল রুমের দেওয়াল আর খোলা জানলা। আমি দরজার দিকে এগোলাম। ঠিক সেই সময় রুমের ফ্যান হঠাৎ গতি কমাতে শুরু করলো, যেন কোনো অদৃশ্য শক্তি ফ্যানটাকে থামাচ্ছে। আমি দ্রুত রুম থেকে বের হতে চাইলাম, দরজা ধাক্কা দিলাম, কিন্তু প্রথমবারে দরজা ঠিকভাবে খুলল না। হালকা চাপ অনুভব করলাম। আমি আরও জোরে ধাক্কা দিয়ে বের হলাম। করিডোরের বাতি ঝাপসা হয়ে গেল এবং আমি শুনলাম করিডোরের এক প্রান্তে হালকা পায়ের শব্দ শোনা যাচ্ছে। আমি দ্রুত লবি দিয়ে দৌড়ালাম, রিসেপশনের দিকে তাকালাম। রিসেপশনে থাকা একজন বলল, সব ঠিক আছে? কি চাইছেন আপনি? আমি কিছু বলতে পারলাম না, শুধু ঘড়ির দিকে তাকালাম। রাত প্রায় 1টা। লবি নিঃশব্দ, তবে করিডোরের দিকে হালকা কম্পন অনুভব করলাম। আমি বুঝতে পারলাম যা ঘটেছে তা কেবল ফার্নিচার, বাতাস বা শব্দের মিলনে বাস্তব মনে হচ্ছে, কিন্তু আমার মন ভয় পেয়েছে। আমি রিসেপশনিস্টকে বললাম, আমার ঘরে একটু সমস্যা হয়েছে, আমি অন্য রুম চাই। সে শান্তভাবে হেসে অন্য রুমের চাবি দিল। আমি অন্য রুমে উঠলাম। এবার জানালা বাইরে রাস্তায়। রুমের ভেতরে ঢুকতেই শুনতে পেলাম আবার সেই পদধ্বনি, মানে পায়ের শব্দ। এবার চেয়ারের দিকে নয়, বিছানার পাশে একটা ছোট্ট টেবিলের দিকে। আমি ধীরে ধীরে টেবিলের চারপাশে তাকালাম। কিছুই নেই, শুধু বাতাসের নরম কম্পন। আমি বুঝতে পারলাম এটা কোনো অদ্ভুত শক্তির কাজ না। বিছানায় বসে মনকে শান্ত করার চেষ্টা করছিলাম। তখন হঠাৎ জানলার পাশে হালকা আলো কমতে লাগলো। জানলার কাছে আমার নিজের ছায়া অদ্ভুতভাবে বিকৃত মনে হচ্ছিল। রুমের কোনায় রাখা একটা দরজা ধীরে ধীরে আওয়াজ করতে শুরু করলো আর খুলতে লাগলো। ভেতরে কোনো আলো নেই। হাত দিয়ে ধরতেই হঠাৎ দরজার নিচ দিয়ে হালকা ঠান্ডা বাতাস প্রবেশ করলো। আমি মনে করলাম কেউ দরজা ঠেলে দিচ্ছে। আমি দ্রুত রুম থেকে বের হতে চাইলাম। তখন করিডোরের বাতি ঝলমল করে এক মুহূর্তের জন্য গুলিয়ে গেল। আমি লবি পার হতেই বুঝলাম হোটেলের ভেতরের এই সমস্ত অনুভূতি আমাকে আজকে পাগল করে দেবে। আমি বাইরে এলাম। রাতের শীতল বাতাসে একটু স্বাভাবিক হলাম। আমি সেই রাতটা রিসেপশনেই কাটিয়েছিলাম। আমি সেই ঘটনার ব্যাপারে তাদের জিজ্ঞেস করেছিলাম, কিন্তু কেউ কিছু বলতে চায়নি। আমি ভাগ্যবান, কারণ আমি সেদিন হয়তো অনেক বিপদ থেকে বেঁচে ফিরে এসেছি। হয়তো সেদিন আরও অনেক কিছু হতে পারত, তবে হয়নি। যাই হোক, এই ছিল ঘটনা। যদি তোমার ভালো লাগে অবশ্যই শুনিও। আমি অপেক্ষায় থাকবো ঘটনাটা শোনার জন্য। তো বন্ধুরা, এই ছিল আমাদের আজকের জমজমাট একটি এপিসোড। আশা করছি তোমাদের ভালো লেগেছে। অনেক দিন পর 4টে ঘটনা শুনলে তোমাদের কেমন লেগেছে তোমরা জানিও।
চলো আর কথা না বাড়িয়ে এবার আমরা শুরু করে দিচ্ছি শাউট আউট পর্ব। শেষের এপিসোডে ফার্স্ট কমেন্ট করেছে ইটস মি সুমি, সেকেন্ড কমেন্ট করেছে পাপড়ি দোলা, থার্ড কমেন্ট করেছে স্বপ্না বাজাল। তিনজনেই লাভ লাভ রিয়াক্ট দিয়েছে। তারপরে কমেন্ট করেছে সৌমেন মাইতি, চুমকি ঘোষ, অনন্যা ভৌমিক, সুপ্রিয় মণ্ডল, সুস্মিতা শিকারী, সুমন্ত দাস, দীপ দাস, রায়ান, বিজয় রয়, সঙ্গীতা মজুমদার, ভাই ভাই পেইন্টার, অর্ণব মল্লিক, শাহিদিল সোহান, মিষ্টি ঘোষ লিখেছে সত্যি দাদা, লেপমুড়ি দিয়ে ভূতের ঘটনা শোনার মজাটাই আলাদা একদম। তারপরে কমেন্ট করেছে ত্রিপুরেশ ঘোষ, লিখেছে হ্যালো অমিতদা, তোমার মিষ্টি ভয়েসে আমার নামটা একবার হ্যালো করে বলবে? আমার নাম বনস্মিতা। হ্যালো বনস্মিতা। তারপরে কমেন্ট করেছে সুমন দেব বর্মন, অভি স্টুডিও, এমডি মোয়াজমিন, ডিজে ব্লগার অনিশ দেবমাল্য, লিখেছে অ্যাম্বুলেন্স সার্ভিস কখনো ডেড বডি ক্যারি করে না, লাভ স্টোরি গাঁজাখুরি। ভাই তুমি হয়তো জানো না, অ্যাম্বুলেন্সও লাশ বহন করা হয় যদি কখনো ক্রাইসিস থাকে তখন। যাই হোক, তারপরে কমেন্ট করেছে রিন্টু ঘোষ, রোহিত লিখেছে একবার হ্যালো করে বলো। হ্যালো রোহিত। তারপরে কমেন্ট করেছে শ্রাবন্তী বর, লিখেছে একবার হ্যালো করে আমার দাদার নামটা বলো। আমার দাদার নাম অরূপ। হ্যালো অরূপ। তারপরে কমেন্ট করেছে প্রিয়াঙ্কা মিস্ত্রি, মাধুরী বেরা, রাজু মণ্ডল, শিহাব শাফির উদ্দিন, সোহেল মণ্ডল, লিখেছে দাদা আমি একটা ঘটনা শেয়ার করতে চাই, কি করে করব? দেখো ডেসক্রিপশানে একটা হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে, ওখানে পাঠিয়ে দাও। তারপরে কমেন্ট করেছে সুরজিৎ, বং অমিত, অন্তিম স্যাড মোমেন্ট, তন্নি হালদার, লিখেছে ভয়ের আভাস এতটাই ভয়ঙ্কর যে হাজার হাজার বোঝালেও মনকে শান্ত করা যায় না। আগাম মেরি ক্রিসমাস সকল ভৌতিক কথার শ্রোতাকে। একদম মেরি ক্রিসমাস। তারপরে কমেন্ট করেছে কবিতা সরকার, মধু ব্লগ জোন, কৃষ্ণ পাকড়ে, বাসন্তী মণ্ডল, চন্দন মজুমদার, প্রিয়া সিং, লিখেছে আমি রোজ রান্না করার সময় ঘটনাগুলো শুনি, অনেক ভালো লেগেছে, থ্যাংক ইউ। কার্তিক সাহা লিখেছে এই ঠান্ডায় ভৌতিক কথা জমে ক্ষীর, থ্যাংক ইউ। তারপরে কমেন্ট করেছে মলয় চক্রবর্তী, শ্রাবন্তী বর, বৈশাখী মণ্ডল, সোমা দাস, লিখেছে টুইসডে করে ঘটনা আসে না কেন এখন, আগে 3 দিন করে আসতো, এই ঘটনার জন্যই ওয়েট করছিলাম। হ্যাঁ গো, অনেক দিন বন্ধ হয়ে গেছে, প্রায় 2 বছর হতে চললো। তারপরে কমেন্ট করেছে সমীর সরকার, সন্দীপ ফোর, জবা দেবী, বিকাশ মুর্মু, আদিবা মিম, অমিতা ঠাকুর, শিল্পা চ্যাটার্জি, গীতা গোস্বামী, রোহিত সামত্রা, চুমকি ঘোষ, দীপশ্রী দাস, রেখা পাসমান, অরিজিৎ নস্কর, লিখেছে গল্পগুলো হেভি লাগছে আর খুবই ভয় লেগেছে, থ্যাংক ইউ। তারপরে কমেন্ট করেছে পম্পা সরকার, শান্তনু ভট্টাচার্য, কার্তিক মণ্ডল, উষিতা রয়, ভারভেনা রয়, মোহিনী পাল। তারপরে কমেন্ট করেছে প্রীতি, কুণাল সরকার, কৃষ্ণ পাকড়ে, সুস্মিতা সাহা। এইরকম অসংখ্য প্রিয় মানুষেরা আমাদের শেষের এপিসোডে কমেন্ট করেছে, যাদের কমেন্ট আমি আর চাইলেও পড়তে পারছি না। তো আজকের মতন এখানেই শেষ করছি, আবার দেখা হবে নতুন কোনো ঘটনা নিয়ে।